আইসিটিতে একটা চিঠি পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ইতিমধ্যে দণ্ডিত হয়েছেন আইসিটিতে। এবং তিনি সেই চিঠিটিও আমি একটু দেখবার সুযোগ হচ্ছিল। তিনি সেখানে অভিযোগ করেছেন যে বিচার বিভাগীয় স্বাধীনতা নাই, প্রসিকিউশন পক্ষপাত দুষ্ট, ডিউ প্রসেস বা ফেয়ার ট্রায়াল মানা হয় নাই এবং অনুপস্থিতিতে বিচার হয়েছে বা রায় হয়েছে, এই বিষয়গুলো তিনি বলছেন এবং এই রায় বাতিলের আবেদন করছেন। মৃত্যুদণ্ড বাস্তবায়নের যেন কোনো উদ্যোগ না হয় এরকম প্রসঙ্গ তিনি বলছেন। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো, আপনি নিশ্চয়ই চিঠিটা দেখেছেন এবং এই চিঠির কোনো কার্যকারিতা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। যদি আপনার শেষ যে চিঠির প্রসঙ্গ সেটা দিয়ে আসলে যদি শুরু করি, তাহলে বলতে হবে যে আপনার এই চিঠিটি আসলে সিম্পল একটি অবজারভেশন ছাড়া আর তেমন কিছু নেই। এটার আসলে আইনগত কোনো ধরনের কোনো সেই অর্থে কোনো ভূমিকা রাখার মতো কোনো শক্তি বা স্পিরিট আসলে এটার মধ্যে নেই। ওনারা যদি ট্রায়াল চলাকালীন সময়েও যদি কথাগুলো বলতেন, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট একটা ইম্প্যাক্ট তৈরি হতো। কিন্তু এখন পরিস্থিতিটা যেটা হয়েছে, একটা জাজমেন্ট হয়েছে, জাজমেন্টটা যদি আসলে তর্কের খাতিরে যদি ধরে নিই যে এটা আসলে ভুলভাবেও হয়েছে, সেটা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে হচ্ছে আইনি প্রক্রিয়ার মধ্যেই। অর্থাৎ একটা ফোরাম এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে যিনি কনভিক্টেড হয়েছেন তিনি অ্যাপিল করতে পারেন। অ্যাপিলের জন্য অবশ্যই তাকে আসলে আদালতের কাছে এসে আগে সারেন্ডার করতে হবে, করে সশরীরে হাজির হয়ে হচ্ছে আপনার এই অ্যাপিলটা করতে হবে। কারণ ফিউজিটিভ যদি হয়, তাহলে ফিউজিটিভের পক্ষে কোনো আইনজীবী আসলে কোনো মামলা পরিচালনা করার এখতিয়ার রাখেন না, কারণ ফিউজিটিভের কোনো আইনগত কোনো রকমের অধিকার থাকে না, তাকে আদালতে এসে কথাগুলো বলতে হয়। ফলে একটি আইনজীবীদের সংগঠন কিংবা একটি দল আইনজীবী যে অবজারভেশন পাঠিয়েছেন, সেটা কেবলই তাদের ব্যক্তিগত মতামত হিসেবে কোনো রকমের আইনি কনসিডারেশন পাওয়া কিংবা কোনো ধরনের বিবেচনা করার মতো কোনো শক্তি সেই চিঠির মধ্যেও নেই, বা এই ধরনের কোনো পদ্ধতিও আসলে কোথাও নেই। তারা অবজারভেশনের হিসেবে ওই যেটা পূর্বে বললাম যে ট্রায়াল চলাকালীন সময়ে যদি এটা পাঠাতেন, তাহলে হয়তো এটা নিয়ে এক ধরনের আইনগত না হলেও এইটার কোনো না কোনো ভাবে হয়তো একটা প্রেসার পয়েন্ট হিসেবে কাজ করতো। তাহলে এখন আসলে আপনার কি মনে হয় এটি পাঠানোর এখন কি উদ্দেশ্য থাকতে পারে? কারণ আইনজীবীরা যারা পাঠিয়েছেন তারা নিশ্চয়ই প্রক্রিয়াগুলো জানেন যে আসলে যেহেতু বিচারের এই পর্যায় পর্যন্ত শেষ হয়ে গেছে, এই চিঠির আসলে লিগাল কোনো কার্যকারিতা নাই। তাহলে তারা কি উদ্দেশ্যে পাঠিয়েছেন বলুন? এটা আসলে উদ্দেশ্যটা তো অনুমান করা মুশকিল, কারণ এটা ওনারা নিজেরাই ভালো বলতে পারবেন যে কেন পাঠালেন এরকম একটা বিলেটেড স্টেজ। এটা হয়তো জাস্ট আন্তর্জাতিকভাবে এক ধরনের জনমত গড়ে তোলা যে আসলে বিচার প্রক্রিয়াটা এখানে সঠিক হয়নি। কিন্তু ওনাদের এই চিঠিটা থেকে আরেকটা বিষয় যদি আলাদা করে খেয়াল করেন, তারা কিন্তু শুধু আইসিটি ট্রাইব্যুনালের কথা বলছেন, সারা দেশের বিচার ব্যবস্থা নিয়ে কোথায় কি হচ্ছে তাদের কিন্তু কনসার্ন না। ফলে ওনাদের পার্টিকুলার মোটিভেটেড এক ধরনের চিঠি হিসেবেও কিন্তু এটাকে খারিজ করে দেওয়ার মতো একটা সুযোগ থাকে, কারণ বাংলাদেশের জুডিশিয়ারিতে নানান সমস্যা আছে। ওনারা যদি ইন জেনারেল কোনো চিঠি লিখতেন, তাহলেও হয়তো রিলেট করা যেত যে না, তারা বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম নিয়েই হয়তো তাদের মধ্যে নানান ধরনের অবজারভেশন আছে এবং তারা চান যে বাংলাদেশ জুডিশিয়ারি এই সমস্ত দুর্বলতাগুলো কাটিয়ে উঠুক। সেই ধরনের কোনো কিছু তাদের ইন্টেনশন আছে, সেটাও কিন্তু মনে হচ্ছে না, যেহেতু ওনারা পার্টিকুলার একটি ট্রায়াল এবং একটি আদালতি ব্যবস্থা নিয়েই আসলে ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলেছে। সেই কারণে এটা ইন্টেনশনটা বোঝাটা খুবই মুশকিল। যদিও এটার কোনো রকমের কোনো ইমপ্লিকেশন, লিগাল ইমপ্লিকেশন তো নাই, কিন্তু কোনো ধরনের ইমপ্লিকেশন এই স্টেজে আমি অন্তত একজন প্র্যাকটিশনার হিসেবেই খুব একটা কিছু দেখছি না। একদম স্পষ্ট। কিন্তু এই যে যে অভিযোগগুলো তুলেছেন, এই যে মানে বিচার বিভাগের স্বাধীনতা নাই বা প্রসিকিউশন সেখানে পক্ষপাত ছিল, ডিউ প্রসেস ফেয়ার ট্রায়াল হয় নাই, অনুপস্থিতিতে বিচার হয়েছে, এই যে বিষয়গুলো তুলে ধরেছেন, এগুলোর বাস্তবতা আছে কিনা বা এগুলোর কোনো আপনার চোখে এই বিষয়গুলো কেমন মনে হচ্ছে যে অভিযোগগুলো তুলেছেন? দেখুন, ওই একটা স্পেসিফিক কেসের ক্ষেত্রে যেহেতু আমি সেখানে তাদের কোনো নিয়োজিত আইনজীবী পক্ষে বিপক্ষে কেউই ছিলাম না, ফলে প্রসিডিউরাল জায়গায় যদি আমি এখন অনুমান নির্ভর কথা বলি, সেটা পেশাগত জায়গা থেকে আমার জন্য সঠিক হবে না। কিন্তু এই পার্টিকুলার কেস ছাড়াও ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া এবং সেখানে যারা প্রসিকিউশনে যারা ছিলেন, প্রসিকিউটর হিসেবে পার্টিকুলার একটি রাজনৈতিক দলের মতাদর্শের লোকজন থাকা, এই সব কিছু নিয়ে যেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এখানে যতটা না বিচার হবে, বিচারের পরিবর্তে আহ, এক ধরনের প্রতিহিংসা চরিতার্থ করার ব্যাপার থাকতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, সেটা কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি। এবং বিভিন্নভাবে কিন্তু দেখবেন যে আমার নাম উল্লেখ না করেও
পরপর অন্তত 3 বার পত্রিকাতে রিজয়েন্ডার দেওয়ার, বিভিন্ন রকমের স্টেটমেন্ট পাঠানোর ঘটনাও ঘটেছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে। আসিফ নজরুল সে সময় ছিলেন হচ্ছে আইন উপদেষ্টা। তিনি তো খালেদ মহিউদ্দিন সাহেবের একটি টক শোতে গিয়ে বলেই ফেললেন যে আম, আমার বিরুদ্ধেই আসলে আইসিটি ট্রাইব্যুনাল এরকম আহ, একটা পত্রিকাতে স্টেটমেন্ট দিয়েছে, যেটা তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন তার ওয়ালে। ফলে তা থেকেও বোঝা যায় যে ওনারা, পার্টিকুলারলি যেহেতু আমি ক্রিটিসাইজ করছিলাম যে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকতে পারে এবং তাদের ওভারঅল কনস্ট্রাকশনটা নিয়েই এক ধরনের আপত্তির জায়গা ছিল, সেটা আমি আমার মতো করে ব্যক্তিগত জায়গা থেকে মতামত ব্যক্ত করেছি, কিন্তু সেটাকে প্রতিষ্ঠান রীতিমতো পত্রিকায় স্টেটমেন্ট পাঠিয়ে সেটাকে ডিসক্রেডিট করার চেষ্টা করেছে। আর ব্যক্তিগতভাবে তৎকালীন আইন উপদেষ্টা তো আমাকে ব্যক্তিগত আক্রমণ করেই নানানভাবে নানান কথা বলেছেন, যেটা খুব অশোভনও ছিল। আম, সেই ব্যাপারগুলো কিন্তু আমাকে ফেস করতে হয়েছে। ফলে এই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি তাদের ব্যক্তিগত রাগ ক্ষোভ থাকতে পারে, সেটা রোল আউট করার কোনো সুযোগ নেই। ওই জেনারেলাইজড স্টেটমেন্ট বলছি। আমি ওই কেসে আসলে কি হয়েছিল সেটাতে কোনো অংশেই কোনো দিক থেকেই জড়িত ছিলাম না। ফলে আমার জন্য বলা মুশকিল যে স্পেসিফিক আসলে কি হয়েছে এই কেসে, কিন্তু আমি ওভারঅল আম, একটা পারসেপশনের জায়গা থেকে কিছু ক্রিটিসিজম করেছিলাম। এবং একটি কেস উচ্চ আদালত থেকে খালাস হয়ে যাওয়ার পরে সেই কেসের খালাস হয়ে যাওয়া এবং আইনজীবীদের মামলা পরিচালনার পদ্ধতি, তাদের ফেলিওর, এই জায়গাগুলোকে কিছুটা নোটিফাই করার চেষ্টা করেছিলাম। সেই নিয়ে আমার একটা পার্টিকুলার অবজারভেশন আমি শেয়ার করার পরে লাস্ট ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমার নাম উল্লেখ না করেই এক ধরনের একটা প্রতিবাদ লিপি কিন্তু পাঠানো হয়েছিল। তো ওনারা সেটাকেও ডিসক্রেডিট করার চেষ্টা করেছেন, আইনগত জায়গাতে কোনো রকমের আর্গুমেন্ট তৈরি না করে ব্যক্তি আক্রমণ করেই আসলে এই বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের প্রেস রিলিজ গুলো ওনারা পাঠিয়েছেন। ফলে এরপর থেকে আসলে আমি নিজেও খুবই ডিসইন্টারেস্টেড ফিল করেছি যে এখানে আসলে কনস্ট্রাকটিভ আলোচনারই কোনো সুযোগ নেই। কারণ মন গড়া ভাবে যদি যে কেউ ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে, তাহলে প্রতিষ্ঠান আক্রমণ করছে ব্যক্তির বিরুদ্ধে। ফলে এটা তো একটা ডেঞ্জারাস প্রপোজিশন। কারণ আইনটা এতটাই ঝাপসা, তারা যখন যাকে মনে করে তাকেই আসলে এখানে ফ্রেম করার মতো একটা সুযোগ এখনো পর্যন্ত রয়ে গেছে, যেটা নিয়ে আমি শুরু থেকেই ক্রিটিসাইজ করছি। যে প্রসিডিওর কি হবে, তারা কোন প্রসিডিওর মেনে চলবে, সেই প্রসিডিওরের জায়গায় আইনই বলে দিচ্ছে যে তারা নিজেদের মতো করে প্রসিডিওর বানিয়ে নিতে পারে। তো যে যখন আসছে তার মতো করে প্রসিডিওর বানাবে।